তুমি জান না যে ভাবি মায়ের সমতুল্য হয়। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? দেব ও আমায় বলল, একদম চুপ, কোনো কথা বলবে না। আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি তোমার ভালোর জন্যই। আমি দেবরকে বললাম, তাহলে এই অন্ধকার রাতে? তারপর দেবর আমায় একটা রুমে নিয়ে গেল, আর সেখানে আমাকে সারা রাত ধরে। আমরা খুব গরিব। আমার মা ভালোভাবে বলুক ছেলের সাথে বিয়ে দিয়েছে, কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামী ঘরে এসে আমাকে দেবের ঘরে নিয়ে রেখে আসে। তারপর দেবর আমার সাথে সারারাত যা করেছিল তা জানলে তোমরা নিজেকে সামলাতে পারবে না। তাহলে আসল ঘটনাটি শুরু করি। আমার নাম আফরোজা। আমি একটা গরিব ঘরের মেয়ে, আর আমার বিয়ে একটা বড় ফ্যামিলিতে ঠিক হয়। 3 মাস পরে সোহেলের সাথে আমার বিয়ে। আমার মায়ের ছেলেকে খুব পছন্দ হয়েছিল, তাই আমাকে বলতো, আফরোজা তোর কপাল ভালো যে এত ভালো ঘরে তোর বিয়ে ঠিক হয়েছে। বাবা মার 5 বছর বয়সে মারা যান, তাই মা অনেক কষ্টে আমাকে মানুষ করেন। আপনিও স্বজনের কাছ থেকে কিছু কিছু সাহায্য নিয়ে বিয়েটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছিলেন। আমি আমার বিয়ে নিয়ে খুব খুশি, তাই আমি যে সেলাইয়ের কাজ করতাম সেখান থেকে কিছু কিছু টাকা জমালাম, যাতে বিয়ের দিন সুন্দর করে সাজতে পারি। আমার শ্বশুর বাড়িতে মাত্র 3 জন লোক। আমার শাশুড়ি, স্বামী আর তার ছোট ভাই। শ্বশুর অনেক আগেই মারা গেছেন। সবাই আমার শ্বশুর বাড়ির খুব প্রশংসা করত। বিশেষ করে সবাই বলতো আমার শ্বশুর বাড়ির লোকজন খুব ভালো। দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে গেল। আমি পার্লার থেকে মেকআপ করিয়ে বিয়ের জন্য ঠিক করা ছিল। সেখানে পৌঁছলাম। মেকআপ করার কারণে আমাকে খুব সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর স্বামী যাত্রী নিয়ে পাত্রপক্ষ বাড়িতে পৌঁছালো। এরপর দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবার খাওয়া দাওয়ার পর আমার বিদায়ের সময় আসলে আমি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম, কারণ মাকে ছেড়ে অন্য পরিবেশে চিরদিনের জন্য চলে যেতে হবে। তারপর সবাই মিলে আমাকে শ্বশুরবাড়িতে নিয়ে গেল। ওখানে আমাকে শাশুড়ির ঘরে বসে অনেকগুলো নিয়ম পালন করা হলো, যার মধ্যে কয়েকটা আমি জানতাম, বাকিগুলো জানি না। সমস্ত নিয়ম পালন করা শেষ হলে আমাকে ওই ঘর থেকে বের করে আমার স্বামীর ঘরে নিয়ে গেল। ঘরটা আগে থেকেই ফুল দিয়ে সুন্দর করে সাজান। এরপর আমাকে খাতে বসে মাথায় ঘোমটা টেনে দিল। সারাদিনের ধকলে আমি খুবই ক্লান্ত, তাই ঘুম ঘুম পাচ্ছিল, কিন্তু আমি চুপচাপ বসে থাকলাম। স্বামীর অপেক্ষায় 1 ঘন্টার বেশি হয়ে গেল। এখনও স্বামীর কোনো খবর নেই। আর একটা তাদের ব্যাপার হলো, সারাদিনের আমার স্বামী আমার সাথে একবারও কথা বলেননি, এমনকি কারো সাথে কথা বলতেও শোনেনি। এইভাবে চুপচাপ বসে থাকতে থাকতে কখন যেন হঠাৎ দরজার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকে অবাক হয়ে দেখলাম ঘরের মধ্যে কেউ নেই। তারপর যখন দরজার দিকে তাকালাম, তখন তো আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো, কারণ দরজায় দাঁড়িয়ে আমার স্বামী আর ওর সাথে একটা মহিলা, যাকে দেখে আমার পাগলি মনে হচ্ছিল। ওই মহিলাকে আমার স্বামীর সঙ্গে দেখে আমি অবাক হয়ে কাছে গেলাম। আমাকে দেখে ওই পাগলি আমার স্বামীর পিছনে লুকিয়ে পড়ল, যেন আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি আমার স্বামীকে বললাম, সোহেল, এই মহিলাটি আমাদের ঘরে কি করছে? তখন কোনো সোহেলের, ওই মহিলাটি যে আমার বউ। আরে ওকে তুমি তোমার মতো সুন্দর করে সাজা। ও তার কথা শুনে আমার মনে হলে আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়ল, কারণ আজকে আমার বিয়ে হয়েছে, আর আমার স্বামী একটা পাগলি মহিলাকে বলছে আর ওকে আমার মতো সুন্দর করে সাজাতে বলছে। শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি আমার স্বামীকে বললাম, সোহেল, তুমি এসব কি বলছো? এই মহিলা কিভাবে তোমার বুক? তুমি তো আজকে সবার সামনে আমাকে বিয়ে করেছ, আর এখন তুমি চাইছো এই মহিলাকে সুন্দর করে সাজিয়ে আমার জায়গায় বসাতে? এসব কথা শুনে সোহেল রেগে গিয়ে বলল, আমি বলছি তো আমার বউ। তুমি তোমার মতো সুন্দর করে সাজিয়ে ঘরে বসাও, তারপরে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, না হলে আজকে তোমাকে আমি তালাক দিয়ে দেব। এই কথা শুনে আমার শরীর কাঁপতে লাগল, কারণ আমার মা অনেক আশা ভরসা নিয়ে আমার বিয়ে দিয়েছে। যদি আমার তালাক হয়ে যায়, তাহলে তো আমার মা জীবিত লাশ হয়ে যাবে। আমার মা সারা জীবন শুধু দুঃখই পেয়েছি। আমি চাই না যে আমার জন্য আমার মা আবার দুঃখ কষ্ট পাক। তাই আমি সোহেলের কথায় রাজি হয়ে মাথা নাড়লাম। তারপরেই পাগলি মহিলাকে বাথরুম থেকে গোসল করিয়ে নিয়ে তৈরি করতে লাগলাম। তাকে আমার ব্যানার সেটা পরালাম, যেটা আমি বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমাকে উপহার হিসেবে দিয়েছিল। আমি ওই পাগলিকে বেনারসি কাপড় পরলাম, আর মনে মনে করছিলাম তারপরেই পাগলি মহিলাকে ড্রেসিং টেবিলের সামনে এনে সুন্দর করে মেকআপ করে আমার যত গয়না গাটি ছিল সব পরালাম। যাকে এতক্ষণ বিচ্ছিরি লাগছিল তাকে এখন সুন্দর দেখাচ্ছে।
পাগলি নিজের সাজগোজ দেখে উত্তেজিত হয়েছিল, আয়নায় বারবার নিজেকে দেখে তালি বাজাচ্ছিল। ওই পাগলিকে রেডি করার পর আমি আমার স্বামীর দিকে ইশারা করলেন। আমার স্বামী উঠে এক আছে সে ভালো করে দেখতে লাগল। তারপরে আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করল। আমি কাশতে কাশতে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে কে বলবে কিছুক্ষণ আগে আমার বিয়ে হয়েছে? আমাকে দেখে যে কেউ পাগল বলবে। এই বাড়িতে নতুন তাই বুঝতে পারছিলাম না এত রাতে কোথায় যাব। কোনো উপায় না পেয়ে দরজার সামনে বসে পড়লাম। কারণ অন্য কোনো ঘরে যদি আমি যেতাম তাহলে আমাকে সবাই বলতো বিয়ের প্রথম রাতেই স্বামীর ঘর থেকে বের করে দিয়েছে। তাই নিজের অসম্মানের আর তালাকের ভয়ে আমি চুপচাপ ছিলাম। আমার স্বামীর দরজার সামনে বসে রইলাম। দুঃখে আমার ঘুম আসছিল না, তাই চুপচাপ বসে রইলাম। কিছু সময় পরে বারান্দায় কারো আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি আমার দেওর ও আমাকে ওখানে দেখে চমকে ওঠে। তারপরে আমাকে ওর ঘরে নিয়ে গেল। মুখ ঢাকা ছিল বলে ও হয়তো আমাকে চিনতে পারেনি। আর আমিও কিছু বলতে পারছি না, কারণ এতে আমারই অসম্মান হবে। কারণ আমি সেই মেয়ে যাকে বিয়ের প্রথম রাতেই তার স্বামী ঘরের বাইরে বের করে দিয়েছে। ও হয়তো আমাকেই পাগলি ভেবেছিল, তাই টানতে টানতে আমাকে এই স্টোর রুমে নিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর আমি অবাক হয়ে দেখলাম সে আমার জন্য বাসি রুটি তরকারি আর কিছু ওষুধ নিয়ে আসলো, যেটা হয়তো ওই পাগলের জন্য। কিন্তু আমি ওষুধ কিছুতেই খেতে পারবো না, কারণ আমি তো পাগলি না। দড়ি দিয়ে আমার পা বাঁধা ছিল, কিন্তু দুইটা হাত খোলা ছিল। ও আমাকে ওই বাসি রুটি খেতে বলল। আমি তাড়াতাড়ি মাথা ঝুঁকিয়ে না বললাম যে মাথা ঝোকাল আমি, তখনই আমার মুখ থেকে কাপড় পড়ে গেল। আর আমার দেওর আমাকে দেখে চমকে উঠল, তো বিশ্বাসই করতে পারছেন না যে এটা আমি। তারপরে আমাকে বলল তুমি এই অবস্থায় কেন? আমি কাঁদতে কাঁদতে ওকে সব কথা খুলে বললাম। ও আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপর বলল তোমার উচিত হয়নি দাদার কথা শুনে ওই পাগলিকে নিজের জায়গায় বসানো আর ঘর থেকে বেরোনো। এই কথা শুনে আমি বললাম যে তোমার আমাকে তালাক দেওয়ার আর এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছিল। আর আমার তালাকের কথা শুনলে আমার মা জীবিত লাশে পরিণত হবে। তারপর আমার দেওর আমার পা থেকে দড়ি খুলে আমাকে ওর পিছন পিছন আসতে বলল। আমিও ওর পিছন পিছন স্টোর রুম থেকে বেরিয়ে অন্য একটা রুমে গেলাম, যেখানে আমার শাশুড়ি ঘুমিয়েছিল। আমার দেওর শাশুড়িকে ঘুম থেকে উঠে সমস্ত কথা বলল, যেটা শুনে আমার শাশুড়ি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা তো আছে যেটা আমার থেকে লুকোচ্ছে। তাই আমি আমার শাশুড়িকে সরাসরি জিজ্ঞাসা করলাম ওই মহিলাটিকে যার জন্য আমাকে আমার ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে। তখন আমার শাশুড়ি দেবর একে বাইরে যেতে ইশারা করল। দেবের বাইরে বেরিয়ে গেলে শাশুড়ি আমাকে ওনার পাশে বসিয়ে বললেন যে ওর হলো আমার বান্ধবীর মেয়ে। তোর ছোটবেলাতেই ওর বাবা মা মারা যায়, তাই আমি ওকেই বাড়িতে এনে নিজের মেয়ের মতো মানুষ করি। ওরা তিনজন একসাথে বড় হয়। সোহেলের সাথে বন্ধুত্ব খুব ভাল ছিল। আমার শাশুড়ি আরও বললেন পাগলি মেয়ে, তার নাম সবিতা। ও বড় হলে আমার শাশুড়িকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করলে সবিতা বলে যেও কাউকে ভালোবাসে তাকে বিয়ে করতে চায়। এটাতে আমার শাশুড়ি খুশি হয় আর নিজের ছেলের সাথে সবিতার বিয়ে ঠিক করেন। শাশুড়ি মনে মনে খুব খুশি হয়েছিল, কারণ উনি সবিতাকে খুব পছন্দ করতেন। কিন্তু যখন সবিতা শোনা যে সোহেলকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তখন সবিতা সরাসরি না বলে দেয়। আর এতে আসলে সোহেলের মন ভেঙে যায়, তাই ও ব্যবসার কাজে বাইরে চলে যায়। সবিতার এই কথা শুনে আমার শাশুড়ির খারাপ লাগলেও তিনি সবিতার বিয়ে ধুমধাম করে দেন। সোহেল এতটাই দুঃখ পেয়েছিল যে সবিতার বিয়েতেও আসেনি। সবিতার বিয়ের মাত্র 1 মাস পরে ফিরে আসে, কারণ ওখানে থেকেও কেমন পাগল হয়ে যাচ্ছিল। আর ওর স্বামীও সমস্ত গয়নাগাটি টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায় সবিতার সঙ্গে ছেলেটি অনলাইনে পরিচয়। তার মানে ছেলেটি একটা প্লট, যে টাকা পয়সার লোভে বিয়ে করেছিল সবিতা। এদিকে মা হতে চলেছে। এ কথা শুনে দুঃখে সবিতা পাগলের মতো আচরণ করতে শুরু করে। তারপরে যখন ওর বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন সুবিধা পুরোপুরি পাগল হয়ে যায়। এই কথা যখন সোহেল শুনে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে সবিতার খেয়াল রাখতে শুরু করে। ও সবিতাকে ভালো ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার বলেছিল হয়তো সবিতা পুরোপুরি ঠিক হবে না। একটা মাত্র সম্ভাবনা আছে, ওর সাথে যা হয়েছে তা যদি আবার রিপিট করা হয় তাহলে হয়তো ঠিক হতে পারে।
এ কথা শুনে সোহেল ওকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন আমার শাশুড়িকে নিজের দিদি দিয়ে কোনো রকমে ওকে আটকে রাখে। এইভাবে 1 বছর কেটে গেল, কিন্তু সবিতার কোনো উন্নতি দেখা গেল না। তাই আমার শাশুড়ির সোহেলকে বোঝাতে লাগলো সবিতা তখন 1 বছরও ঠিক হয়নি, তাহলে কি এমন গ্যারান্টি আছে যে ওর বিয়ের পরে ঠিক হয়ে যাবে? সবিতা খুব বেশি পাগলামি করত, আর ওর ধারে কাছে কেউ যেতে পারত না। তার কয়েকবার তো কামড়ানোর চেষ্টা করেছে, আর সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়ে যেত। তাই আমরা ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হই। সোহেলের এত চেষ্টার 1 বছর পরেও সবিতা যখন ঠিক হলো না, তখন বাড়ির সবাই সোহেলকে বুঝিয়ে শুনিয়ে দিয়ে দিন। কারণ সবাই ভেবেছিল যে সোহেল বিয়ে করলে হয়তো ওর মন থেকে সবিতার প্রভাব কমে যাবে। আমার শাশুড়ি সবসময় চাইতো সোহেল যেন বিয়ে করে সুখী হতে পারে। কিন্তু সোহেল যে সবিতাকে পুরনো জীবনের কথা মনে করানোর জন্য সবিতাকে নিজের বাসর ঘরে নিয়ে গেছে তারা কেউ জানত না। শাশুড়ির মুখ থেকে সমস্ত কথা শুনে আমার অবস্থা খুব খারাপ হতে লাগল। কারণ আমাকে এমন একটা ছেলের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে যে আগে থেকেই অন্য কাউকে ভালোবাসে। হয়তো আমরা গরিব, তাই আমাদের সাথে এসব করা যায়, কারণ ওরা জানে আমরা কিছুই করতে পারব না। এইসব ভেবে ভিতরে ভিতরে কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল। তখন আমার শাশুড়ি আমাকে নিয়ে আমার স্বামীর ঘরের দরজার সামনে এসে দরজা খুলে দেখতে পেলাম যে সবিতা নতুন শাড়ি গহনা পরে মেঝেতে শুয়ে আছে, আর সোহেল খাটের উপর বসে বসে কান্না করছে। সোহেল তার মাকে দেখেই আমার কাছে এসে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কান্না থামলে আমার শাশুড়ি সোহেলকে বোঝাতে লাগল যে সোহেল আমার সাথে কি অন্যায় করেছে। এরপর সোহেল আমার দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাই। এরপর আমার শাশুড়ি ঘুমন্ত সবিতাকে ঘুম থেকে উঠিয়ে বুঝিয়ে শুনিয়ে নিজের সঙ্গে নিয়ে গেল। উনারা যাওয়ার পরেই সোহেল আমার কাছে আবার ক্ষমা চেয়ে আমাকে কারণ বোঝাতে লাগল, যেটা আমি আগে আমার শাশুড়ির কাছ থেকে শুনেছি। আমি বুঝতে পারলাম যে সোহেল বিয়ে করতে চাইতো না, যাতে সবই তার দেখাশোনা করে ঠিক করতে পারে এবং ওকে বিয়ে করতে পারে। কিন্তু বাড়ির সবাই জোর করে ওকে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। সোহেলের নিজের দুঃখ আমার সাথে শেয়ার করতে শুরু করলে আমি ওকে বললাম, আমি সবসময় তোমার পাশে আছি। আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি ওর মনে আমার জন্য জায়গা করে নিতে পারব। আর এইসব কথা না আমি আমার মাকে না অন্য কাউকে বলতে পারব। আমি ওই বাড়িতে সবিতার সাথে নিজের বোনের মতো ব্যবহার করতে শুরু করি। ওর খাওয়া দাওয়া দেখাশোনা করতে থাকি। ফলে বাড়ির সকলের সাথে সাথে সোহেলের মতো আমার জন্য জায়গা তৈরি হয়, যেটা আমার স্বামী আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বোঝার। কিন্তু সবিতার অবস্থার কোনো উন্নতি হয়নি। ওষুধ চেঞ্জ করেও দেখা হয়েছে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু তবু সোহেল চাইতো না যেন ভালো হয়, তাই আমি দিনরাত পরিশ্রম করতাম। ওকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপ করাতে যেতাম, কিন্তু সবিতার অবস্থার কোনো উন্নতি হয়নি। ধীরে ধীরে সবই তার অবস্থা খারাপ হতে থাকে। এখন সারাদিন বিছানাতেই শুয়ে থাকে। তাই আমি সোহেলকে বললাম ওকে শহরের সবচেয়ে ভালো ডাক্তার দিয়ে চেক আপ করাতে। যখন আমরা সেই ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করাতাম, ডাক্তারের কথা শুনে আমরা সবাই হতাশ হয়ে গেলাম। কারণ ডাক্তার বলল সবই তার শরীরে ধীরে ধীরে কঠিন রোগের ছড়িয়ে পড়েছে। ওর জীবন আর কয়েকদিনের, কিন্তু আমরা হাল না ছেড়ে ওর চিকিৎসা করাতে লাগলাম। কিন্তু এত চিকিৎসা করেও কোনো ফল পাওয়া গেল না। আমার বিয়ের 6 মাসের মাথায় সঙ্গীতা সবাইকে দুঃখ দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। ওই ছেলেটার উপর আমার খুব রাগ হতো, যার কারণ এসবই তার এই অবস্থা। ওই ছেলে পৃথিবীর যেখানেই থাকুক না কেন জীবনে কখনো সুখী হতে পারবে না। ওই ছেলেটি যদি লোভের কারণে ছবি তার জীবন নিয়ে ছিনিমিনি না করত, তাহলে সবিতা এখন ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারত। কিন্তু আমরা যেটা ভাবি সেটা সব সময় হয় না, কারণ বিধাতা যার কপালে যা লিখে দিয়েছে তাই হয়। সবিতার সাথেও তাই হয়েছিল, যা বিধাতা